show Suspension with Bhoot FM. নতুন একটি এপিসোডে তোমাদের স্বাগতম জানাচ্ছি। আজকের গল্পটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তাহলে চলো বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিওটি। বেশ কিছুদিন আগের ঘটনা। কুরমুনে সনাতন চক্রবর্তী নামে এক পণ্ডিত ছিলেন। সংস্কৃত ও ব্যাকরণ বিদ্যায় পারদর্শী হলেও কোনো পেশাদার বৃত্তি নেননি। বাড়িতে অনেক জমি সম্পত্তি, ব্রাহ্মণ হলেও পূজা চর্চা চলত নিজের গৃহে প্রতিষ্ঠিত দেবী মা চামুন্ডা কালী ও শিবের, এর বাইরে আর নয়। মাছ মাংস আহারে কোনো বাজবিচার না থাকলেও মাংস বলতে শুধু বলি দেওয়া ছাগের মাংসই চলত। হঠাৎ একদিন গ্রামে রব উঠল তার একমাত্র কাকা সন্ন্যাসী হয়ে, যিনি বহুদিন যাবত গৃহ ছাড়া, তাকে নাকি দেখা গেছে শ্মশানের একটি ছোট কুঁড়ে ঘরে। এদিক ওদিক সমালোচনাও হচ্ছিল। সনাতন পণ্ডিত সম্পত্তির লোভে নিজের কাকার সাথে দেখা করছেন না। কানে আসতে সনাতন পণ্ডিত রেগে গেলেন। একদিন সন্ধ্যায় শ্মশানের এই কুঁড়ে ঘরে গেলেন। ঘরের সামনে দরজার পাশ থেকে ডাকলেন, সন্ন্যাসী ঠাকুর, একটু দেখা করার অনুমতি পাবো? ভিতর থেকে একজন পুরুষ কণ্ঠে ডাকলো, এসো বাবা। সনাতন খরম খুলে ভিতরে ঢুকলেন। সন্ন্যাসী দীর্ঘদেহী, এক মুখ শুভ্র, গোপদারি, উন্নত কপাল, গৌরবর্ণ। সনাতন সন্ন্যাসীকে দেখে চমকে ওঠেন। বাবার মুখে সনাতন গৃহত্যাগী সন্ন্যাসী কাকার বর্ণনা শুনেছেন। তিনি শ্যামল বরং কালো বলাই ভালো। বাড়ির গোষ্ঠী শুদ্ধ কালো, কিন্তু ওই কাকা নাকি লম্বা ধবধবে ফর্সা ছিলেন। বৃদ্ধ সন্ন্যাসী মৃদু হেসে বললেন, সনাতন, যা ভাবছ তা নয়, আমি তোমার কাকা নই। সনাতন চমকে উঠে বললেন, আপনি কি অন্তর্যামী? বৃদ্ধ সন্ন্যাসী উচ্চস্বরে হাসলেন, বললেন, যদি হই, তোমার কি তাতে কিছু সমস্যা আছে? সনাতন নত যেন হয়ে প্রণাম করলেন, বললেন, আমি কেন এসেছি নিশ্চয়ই জানেন। অনেকেই বলছে আপনি আমার গৃহত্যাগী কাকা, সন্ন্যাসী হয়ে গ্রামে ফিরেছেন। আমি সম্পত্তির লোভে আপনাকে চিনতে চাইছি না। এবার সন্ন্যাসী বললেন, তোমার কি মনে হয়? সনাতন উত্তর দিলেন, আমিও নিশ্চিত আপনি আমার কাকা। বাবার মুখে কাকার যা বর্ণনা শুনেছি, আমার বিশ্বাসও তাই বলছে। বৃদ্ধ সন্ন্যাসী এবার হো হো করে হেসে উঠলেন, বললেন, তাহলে এখন উপায় কি? কি ভাবছ? সনাতন বললেন, আমার সম্পত্তির অর্ধেক আপনার। আপনি চাইলে ভালো আশ্রম করে দেব। আপনার সব খরচ আমি বহন করব। এবার সেই বৃদ্ধ সন্ন্যাসী আরো জোরে জোরে হাসতে লাগলেন, যেন তার হাসি আর থামছেই না। সনাতন নিজেকে এমন বোকা বোকা কোনোদিন মনে হয়নি। বললেন, আমি কি কিছু অন্যায় বললাম? আগে তুমি তোমার মাথা থেকে দূর করো যে আমি তোমার কাকা। ঠিক আছে, আমি তোমার পিতৃতুল্য ভাবতেই পারো। সচ্ছল মানুষ, ধর্মে মতি আছে, সাধু সন্ন্যাসীদের সেবা করতে চাও, খুব ভালো। কিন্তু বাছা, আমি আমার মা বাবাকে ছেড়ে যৌবনে বাড়ি ঘরে সম্পত্তি সব কাটিয়ে গৃহত্যাগ করি। তুমি আমায় আশ্রম করে ধরে রাখবে? সনাতন আমতা আমতা করে কিছু বলতে যাচ্ছিল। বৃদ্ধ বললেন, আমি এখন সন্ন্যাসী না, বরং সাধু। আমার সহধর্মিণী আছেন, ও আমাকে এক স্থানে ধরে রাখতে পারেনি। আমার সাথেই ভব ঘুরে পাশের কক্ষে ধ্যানে আছেন।
আমরা যখন যেখানে ইচ্ছে ঘর বাঁধতে মন চাইলে ঘর বাঁধে, আবার ভালো না লাগলে চলে যাই, ঈশ্বরের কৃপায় চলে যায়। তুমি আমার কাছে নিয়মিত আসবে, তোমার কপাল বলছে তোমার অনেক খ্যাতি হবে। সনাতন ঘাড় নাড়ল। গ্রামটিতে বামন মাত্র 20-30 ঘর। আগুরি গোয়ালা, তিলি, সদগোপ, বাঘ দিয়ে মানুষের অনেক বাস। তারাই পালা করে ওই বৃদ্ধ সাধু সন্ন্যাসী যাই হোক নিয়মিত সিধে অর্থাৎ খাবার, চাল, ডাল, তেল, নুন, ঘি, সবজি, আনাজ থেকে জ্বালানি সবকিছু বিনা পয়সায় দিত। সে সময় নাস্তিক ও জাতপাত নিয়ে সংকীর্ণতা এত ছিল না, মানুষ অনেক সুখে ছিল, যদিও মানুষের সম্পদ কম ছিল। দেব দ্বিজ সাধু সন্ন্যাসীদের শ্রদ্ধা ভক্তি মনে পড়ে তৃপ্তি পেত। সনাতন সাধুর কাছে নিয়মিত যাতায়াত শুরু করে। মানুষের ধারণা পাল্টায়। মাস 3 পরে হঠাৎ সাধু বাবা অদৃশ্য হয়ে কোথাও যে চলে গেলেন তা কেউ জানে না। কিন্তু এই সময় সনাতন তার কাছে তন্ত্র সাধনায় ও চামুন্ডার আশীর্বাদে এক সিদ্ধ তান্ত্রিক হয়ে উঠলেন। সনাতনের তাই সন্দেহ ইনি তার কাকা। পরিচয় দেননি, কিন্তু তাকে যে সাধনাতন্ত্র শিক্ষা দিয়েছেন তার ঋণ শোধ করা কোনো সম্পদে সম্ভব নয়। সনাতনের বয়স তখন বড়জোর 50 কি 52। এর মধ্যেই তার 2 ছেলের 1 মেয়ের বিয়ে হয়েছিল। বাকিরা পড়াশোনার মধ্যে ছিল। সে সময় পুরুষদের 20-21 কৃতিত্ব লাভ স্বাভাবিক ঘটনা। এরপর সনাতনের জীবনে এক বড় পরিবর্তন এলো। কিছুদিনের মধ্যেই তার খ্যাতি, সম্মান পাশাপাশি 20-25টা গ্রামে ছড়িয়ে পড়ল। মূলত বাড়ির অশুভ যোগ দূর করা আর ভূত পেত্নীর দোষ কাটানোর জন্য দূর দূরান্তের গ্রাম থেকে মানুষ তার কাছে আবেদন নিবেদন নিয়ে আসতো। কোনো বাড়িতে ঢুকে তিনি বলে দিতে পারতেন গৃহ অশান্তির জন্য ভূত প্রেত অপদেবতা না গ্রহের দোষ না কিছুই না কি মিথ্যা ভ্রম। সচ্চর সনাতনের কোনো লোভ ছিল না। যাগযজ্ঞ শান্তি ক্রিয়াকর্ম করতেই হবে না দরকার নেই বলে দিতেন এক পলকে। প্রয়োজনে যাগযজ্ঞ করলেও নিজের কোনো পারিশ্রমিক চাইতেন না। যা খুশি মনে গৃহে দিত সেটাই মেনে নিতেন। তার বাড়িতে নিয়মিত এমন সব দূর দূরান্তের বিপদগ্রস্ত মানুষের ভিড় লেগেই থাকত। সংসারের সময় দিতে সে আর তখন পারতেন না, তবে তার আয় আসতো, তাতে বাড়িতেও তার কদর বরং বেড়েছিল। তিনি নাকি ভূত প্রেত পেত্নীর দেখা না পেলেও অবস্থান অনুভব করতেন। তাদের তন্ত্র বলে চেপে ধরে তাদের রাগ, দুঃখ, কষ্ট, ক্ষোভ, যন্ত্রণা, ক্রোধ শুনে নিতেন। লোকে বলতো তিনি নাকি চামুন্ডার বড় পুত্র। মাঝে মধ্যে তিনি ভূত প্রেত পেত্নীর পক্ষের উকিলের মতো সওয়াল করতেন। গৃহের ভূতের উৎপীড়িত মানুষদেরই ভৎসনার করতেন। জীবন দশায় ওইসব ভূত পেত্নীদের প্রতি এসব মানুষদের নিষ্ঠুর অনাবিক আচরণের জন্য নির্দেশ দিতেন 1 মাস ওইসব অপদেবতার কাছে ক্ষমা ভিক্ষা, অনুতাপ, কানমলা দেওয়া, দুঃখ প্রকাশ করার। এজন্য কেউ কেউ তাকে ভূত পাগল বাবা বলতেন। সেদিন খেরুর গ্রাম থেকে আসা এক পৌরা ও তার যুবা ছেলে প্রভাকরকে জানা তাই বলে সনাতন পণ্ডিত অপমান করছিলেন। বলতেন এই পেত্নীর জ্বালাতন উৎপীড়ন তারা আরো 1 বছর ভোগ করুক, তারপরে যেন আসে। পৌরা ও যুবক নাছোড়বান্দা সনাতনের পা আঁকড়ে ধরে খেতে বারবার ক্ষমা চেয়ে তাদের রক্ষা করতে বলে। সনাতনের স্ত্রী খুব দয়ালু সরল মহিলা। তিনি সব নাটকবাজি কাণ্ডে মোটেও পছন্দ করেন না। স্বামীকে সমীহা সম্মান করলেও ভয় করেন না। শুধু তার ঘরে এসে বললেন, বাড়ির অতিথি এরা, এভাবে এদের কেন কাঁদাচ্ছ?
বাড়ির একটা মঙ্গল অমঙ্গল ব্যাপার আছে তো নাকি? সনাতন রেগে বললেন, দেখো গিন্নি, না জেনে না বুঝে কথা বলো না। এরা পাপিষ্ঠ, এদের 1 বছর অনন্ত পাপের ফল ভোগ করতে হবে। যুবক কাঁদতে কাঁদতে বলল, মরে যাব ঠাকুর মশাই, রক্ষা করেন, যা শাস্তি আপনি দিন, মেনে নেব। আর পারছি না, দিন রাত এত অসহ্য, মরে গেলাম। এবার আমাকে আত্মহত্যা করতে হবে। আমি এত জানতাম না ও এত কষ্ট পাচ্ছিল, অপমানিত হচ্ছিল, আমি জানতাম না। বলতে বলতে আবার কাঁদতে লাগলো। সনাতনের স্ত্রী বললেন, কি হেয়ালি হচ্ছে, তুমি খুলে বলো। বলে এমন তাকালেন যেন সনাতনী ওই যুবকের বিপদ দুঃখের মূল কারণ। সনাতন বললেন, তবে শোনো, গতকাল অমাবস্যা দিন ওদের বাড়ি যাই। ওদের বাড়িতে উপদ্রব করছে এক পেতনি, যে ওর প্রথম পক্ষের বউ। তার 4-5 বছর অব্দি বাচ্চা না হলে এ আবার বিয়ে করে। আগের পক্ষের বউ মেনে নেয়, দ্বিতীয় বউ আসার পরপরই গর্ভবতী হল। তখন থেকে আগের বউটিকে এই শাশুড়ি বেটা আর নতুন বৌমা প্রতি মুহূর্তেই অপমান করতে লাগলো। আগের স্ত্রীর বাপের বাড়ির অবস্থা ভালো ছিল না। মেয়েটি শ্বশুর বাড়িতে থাকার চেষ্টা করছিল। স্বামীকে সে ভালোবাসতো, কিন্তু স্বামীর ঘরে যেতেই পারত না। চায়ের গায়ে হাত দিতে নিষেধ ছিল, বলতো অপয়ার স্পর্শে পেটের বাচ্চা নষ্ট হয়ে যাবে। তবু সে সহ্য করে। যার বাচ্চা হবার পরও ছুতে দিত না। একদিন বাচ্চাটা খুব কাঁদছিল, কিন্তু কাছাকাছি কেউ ছিল না, তাই কুলে তুলে আদর করছিল। এই সেই শাশুড়ি বাচ্চাকে ছোঁ মেরে কেড়ে নিয়ে ওই হতভাগীকে চা না তাই অপমান করে। ডাইনি থেকে রাক্ষসী আরো কত কি। ছেলেকে দিব্যি দেয় ওর সাথে যেন কথা না বলে। আর সুব্রত বালক একটা দিনে গোটা ওর সাথে কোনো কথা বলেনি। সে বলতে এলে ক্ষমা চাইলে মুখ ঘুরে নিয়েছে। এরপর হতভাগীর মরা ছাড়া আর কি পথ ছিল। সেই রাতেই আগুনে পুড়ে শেষে আত্মহত্যা করে। এবার বলো গিন্নি, এদের উপরে 1 বছর পাল্টা শোধ ওই অভাগা পেতনি নেবে না কেন? সবাই চুপ। শাশুড়ি মাথা নিচু করে কাঁদো স্বরে বলে, শব্দ আমার। ছেলেটা কেন? বলতে বলতে গলা বুঝে গেল। সনাতন বললেন, ওই পেতনি আমায় সব বলেছে, কাতর ভাবে বলেছে, আপনি ঠাকুর, কি বলবো আপনাকে। আমি চাই ও মনে আমার কাছে আসুক। আগে বিশ্বাস করে অনেক ত্যাগ আর ভালোবাসেছিলাম, এবার কাছে পাই ঝাঁটাপিটি করবো তখন। কি খুব বুঝলে? সনাতনের স্ত্রী বলল, সে বেচারিও তো খুব কষ্ট পাচ্ছে, উদ্ধার হবে, মান কষ্ট আর পাবে না। সনাতন বললেন, সব আমি জানি, কিন্তু ও কষ্ট তো লৌকিক, অলৌকিক জীবনে 1 বছর পাক। এখন তো 70 লোক, এরা বুঝুক কি পাপ আর কি অন্যায় করেছে বেচারির উপরে। সনাতনের স্ত্রী বললেন, কি উৎপীড়ন করে। যুবক প্রায় কেঁদে বলল, ও মরেছে 2 মাস, সেই থেকে বাড়িতে থাকতে পারি না, বাড়িতে খাওয়া তো অসম্ভব। আমাকে খাবার দিলেই গোছা গোছা পোড়া চুল খাবারে মিশে যায়, সঙ্গে পুরা মাংসের গন্ধ সব সময় বাড়িতে। আর একা থাকলেই এদিক ওদিক তাকালে দেখি সেই বিভৎস পোড়া মুখে কখনো হাসে, কখনো ভেঙচি কাটে। আর সনাতনের স্ত্রী ভয় পেয়ে বলে, থাক থাক, গা গোলাচ্ছে আমার, আমি আর এতে নেই, আপনারা ভালো মানুষ নয়। সেদিন অনেক রাত অব্দি শাশুড়ি ও তার বেটার চরম দুর্ভোগ হলো। সনাতনকে এখনোই রাজি না করিয়ে তারা যাবে না এখান থেকে, দরকারে এখানেই থাকবে, জলে ভিজবে, রোদে পড়বে, অনাহারে মরবে, কিন্তু সনাতনের বাড়ি থেকে বের হবে না। ওরা জানে সনাতনের কোনো লোভ নেই, দাবি নেই, তাই এছাড়া কোনো তাদের পথও ছিল না।
এর আগে এক ভূতের ওঝা এসেছিলেন, কিন্তু পেতনির ভয়ঙ্কর তাণ্ডব আর হুঙ্কারে ভয়ে পালিয়ে যায়। সনাতন সে মতো নয়। তিনি আগে ভূত পেতনির সাথে ভাব জমান, তাদের দুঃখ কষ্ট সহানুভূতির সাথে জানতে চান, কতটা যুক্ত তাদের ক্রোধ সেটা বলেন, শেষে রফা করার চেষ্টা করেন, সম্মানের সাথে বিদায় হবে কিনা, না হলে যাগযজ্ঞ শান্তিক্রিয়ার তন্ত্র বলে তাড়ানোর সিদ্ধান্ত নেন। বেশিরভাগ ভূতে রফা করে না, নিজেদের অসীম শক্তিধারী ভাবে। এই পেতনি তো করেইনি, বরং 1 বছর সময় চেয়েছে তার প্রতিশোধ নিতে, আর এখনোই স্বামীকে সঙ্গে পেলে পালাবে। সনাতন খুব দ্বন্দ্বে ছিলেন, জপে মা চামুন্ডার শরণ নিলেন, নির্দেশ পেলেন শাশুড়ির বিনিময়ে স্বামীকে ওই পেতনি ছেড়ে দিক। এমন প্রস্তাব সনাতন ব্যক্তিকে দিক, তাতে রাজি না হলে তন্ত্রে বলে ওকে তাড়িয়ে দে। মুখ্য দোষী ওর শাশুড়ি, নারী হয় নারীর মন বুঝতে চায়নি, এটা বড় পাপ। সনাতন যেন এসব কথা ওদের না বলে। আগামী আষাঢ়ের কৃষ্ণ ত্রয়োদশীতে 7 তারিখ যজ্ঞের দিন ঠিক কর। সেই মতো সনাতন তাদের 3 জানালেন। তবু সহ্য করা যাবে, মাঝে তো মাত্র 17 দিন। সেদিন দুপুরের পর সনাতন রওনা দিলেন মা চামুন্ডাকে স্মরণ করে। বর্ষা এবার বিলম্বে। কুরমুনের উত্তরে খড়ি নদী, প্রায় 2 মাইল পথ। নদীর জল কোমর বরাবর। গামছা পরে ব্যাগ ছাতা মাথায় তুলে নদী পার হলেন। তারপর গামছা ছেড়ে কাপড় বদলে করে হাঁটা দিলেন সোজা। আরো 3 মাইল পথ যেতে হবে। খেরুর গ্রামে পৌঁছাতে প্রায় সন্ধে হয়ে গেল। সনাতনের ফদ্মমতো সব পূজার আয়োজন সামগ্রী মজুদ। আজ বিশেষ বলতে একটা কালো পাঠা বলি দিতে হবে, চামুন্ডার পুজো হবে। ঠিকঠাক সব চলছিল, হঠাৎ পূজার আয়োজনের স্থানের পাশে পুরো মাংস কিভাবে কখন এলো সবার অলক্ষ্যে। সনাতন তন্ত্র বলে পেতনির কথা শুনতে চাইলেন। ভয়ঙ্কর ক্রোধে পেতনি বলে, এটা কি হলো ঠাকুর, কথা রাখলে না, দেখবো কি করে তারাও। সনাতন বলল, তোমার বরের পরিবর্তে শাশুড়িকে। কথা শেষ করতে দিল না সে, হুঙ্কার দিয়ে বলে, নাকের বদলে নরুন। আরে আমার তাতে কি লাভ, এতে তো বরং আমার জায়ের লাভ। খানদানি শাশুড়ি আজ না হয় কালোকে জ্বালাতন করবেই, আমি শুধু আমার স্বামী চাই এ বাড়িতে, ও শুধু আমার। সনাতন বলে, শাশুড়ি তোমার বেশি দায়ী। পেতনি বলে, তুমি হটো ঠাকুর, না হলে তোমার বিপদ হবে। সনাতন বুঝলো আপোষ করবে না। চারিদিকে গন্ডি কেটে যজ্ঞের কাজ শুরু হলো। শেষে 3 ঘন্টার তন্ত্র যোগে পেতনি কাহিল হলো। রাত 11টার নাগাদ খুব কাঁদতে তাকে অভিশাপ দিতে পেতনি বলল, এবারে আমি ছাড়ছি ঠাকুর, তোমায় পথে কি হাল করি দেখো। এই গঙ্গানি কান্নার বিকট শব্দ আর দমকা হাওয়া নিয়ে এ বাড়ি থেকে বিদায় নিতে তার প্রিয় নারকেল গাছটা ভেঙে যখন পালালো, সনাতন সবাইকে সতর্ক করলেন। রাত প্রায় 12টা, যজ্ঞ ক্রিয়াকর্ম শেষ। সনাতন এবার ফিরবেন। ও বাড়ির সবাই এক বাক্যে রাত শেষ হলে যেতে বললেন। সনাতনের চ্যালেঞ্জ, কি ক্ষতি করে পেতনি আমি দেখব। মনে মনে ভেবে প্রস্তুত হলেন। তার দান সামগ্রী ও সঙ্গের বলির পাঠার পাঁজরের পর থেকে পিছনের একটা আস্ত ঠ্যাং ভালো মতো পরিষ্কার করে তাল পাতার প্যাক করে ঝোলানোর ব্যবস্থা করে দিল। সে যুগে পলিথিন কোনো ব্যাগ ব্যবহার এইসব ক্ষেত্রে হতো না। মালপত্র একটু বেশি হওয়ায়
দুজন খড়ি নদী অবধি বহন করে নিয়ে এলো। কোনো সমস্যা হলো না। তবে জলে নেমে দক্ষিণ পাড়ে যেতে সনাতন বাকি দুজনকে আর কষ্ট দিলেন না। দুবার করে নিজেই সব মালপত্র মাথায় তুলে পারাপার করলেন। সে দুজন চলে গেল। ভিজে গামছা ছেড়ে সনাতন পোশাক পাল্টালেন। সনাতনের একার পক্ষে তো মালপত্র একটু ভারী লাগছিল। কি করবেন, টিপ টিপ বৃষ্টি শুরু হতে রাস্তা পিচ্ছিল হচ্ছে। এঠেলো মাটির পথ। ছাতা খুলে বাঁ হাতে ধরলেন। ডান হাতে পূজার ফলমূল কাপড় শাড়ি গামছায় বাঁধা ছিল। নারায়ণ শিলা পুঁথি ডান কাঁধে ব্যাগ ঝোলানো, ওটা হালকা। সমস্যা পাঠার পেছনের সমগ্র পা অন্তত 2.5 কেজি বা কাঁধে ঝুলিয়ে পিছনের দিকে ঠেলে দিলেন। একটু ভার কম লাগছে। নদীর গাবা থেকে উঠে আলো পথে পা টিপে টিপে হাঁটছিলেন। আকাশের এক প্রান্তে মেঘমুক্ত এক ফালি চাঁদের হালকা আলো এসে পড়েছে। কোন মতো অস্পষ্ট পথ ধরে হাঁটছিলেন। মাঠ ক্ষেত এখনো জলে ভরেনি। আকাশে বিচ্ছিন্ন ভাসমান খণ্ড অখণ্ড হালকা মেঘ থেকেই আচমকা টিপটিপ বৃষ্টি নামতেই সমস্যা হলো। এইভাবেই এরোর পুকুর পাড় তিনি এসে গেলেন। পুকুরের পশ্চিম পাড় বরাবর সরু চলার মতো পথ, আর তারপর দুটো জমির আলপথ, তারপরে মাঠালো রাস্তা 1 মাইলের মতো। এরপরই গ্রাম। কিন্তু একই এরোর মস্ত বড় মেঠো পুকুর, পশ্চিম পাড়ে কিছু তাল গাছ, মস্ত এক অসুস্থ আর পাকুর গাছ। পশ্চিম পাড় বরাবর এই একই দুদীর্ঘ সরু পথে না হলেও তিনি 12 অতিক্রম করছেন। হাঁটার সময় মনে হচ্ছিল কেউ যেন তাকে অনুসরণ করছে। পা টিপে টিপে আসার শব্দ হচ্ছিল। সনাতন প্রথমে পাত্তা দেয়নি। ফাঁকা নির্জন নিঃশব্দে মাঠে হয়তো তারাই চলার প্রতিধ্বনি হবে, কিন্তু তাই বলে একই পথে কেন বারবার এই ভ্রম? বেশ অনুভব করছেন কোনো অসুরের অবস্থান। রাত বিরতে মেঠো রাস্তার পথে এমন তো অনেক অনুভব করেন। এমন সমস্যা তো মেঠো ভূত কেউ করে না। সনাতন মনে মনে ভাবলেন, আলো আধারে বেশ তো কলক ধাঁধায় পড়েছি। হালকা বাদুলে ঠান্ডা হাওয়া বইছিল। অস্বস্ত গাছের পাতার পতপত করে নির্জনতা ভেঙে বেশ জোরে শব্দ হচ্ছিল। একটা রাত পাখি, মনে হয় হুতুম পেঁচা, দূর থেকে আলো আধারে উড়ে এসে ঝটপট শব্দে পাকুড় গাছের ঘন ঝোপে ভরা কোন একটা ডালে বসলো। যেন এক ভূতের অলৌকিক পরিবেশ। সনাতন খুবই সাহসী মানুষ, এখনো গায়ে যুবকের বল। আজ কিন্তু কেমন মনে হচ্ছিল একটু ভয় করছে তার। গায়ে ঘাম ঝরছে। বৃষ্টিটা যেন থমকে আছে, আবার জোরে নামবে না তো। এইভাবেই বা কতবার একই পথে চক্র দেবে সে। ক্লান্ত আর হতাশায় পাখুর গাছ তলায় বসে ভাবলেন, অনেক তো সময় গেল, আর একটু বসে বাকি রাতটা এখানেই কাটিয়ে দিই। সকাল হলে না হয় হাঁটা দেব। হঠাৎ খনা গলায় খুব কাছ থেকেই কে যেন বলল, যতই মন্ত্র পড়ো, এটা আমার এলাকা, তোমাকে ভোর পর্যন্ত ঘুরিয়ে মারব। সনাতন বলে, তুই কে? উত্তর এলো, আমি মামদ। সনাতন হেসে বলল, মেঠো ভূত? কিন্তু আগের কি নাম ছিল? কোথাকার মানুষ ছিলে হতভাগা? এবার উত্তর হলো, তোমার গ্রামের আমি তিনু ঘোষ। এই পাকুর গাছে গত মাঘে আমি গলায় দড়ি দিয়ে মরেছি। সনাতনের মনে পড়ে গেল, বেশ তো, তা আমার পেছনে কেন? তোর কি সর্বনাশ করেছে শুনে? উত্তর এলো, না ঠাকুর মশাই, সর্বনাশ কেন করবে? তুমি তো মানুষ ভালো, কিন্তু কতদিন মাংস খেতে পাইনি। তোমার সঙ্গে অনেক মাংস, কচি পাঠার, আহা,
লোভ হবে না? একটু দাও না, আমি ছেড়ে দেব। সনাতন বলল, আরে বোকা, সেটা বলবি তো? ভাগাতের ভার কামিয়ে পাঠার পিছনের সমগ্র পাকড় গাছতলায় ছুড়ে দিলেন। একটা আনন্দ হয়ে হুল্লোড়ে শুনতে পেলেন। সাঙ্গপাঙ্গর হয়তো জুটেছে। তিনি খুশি হয়ে বললেন, ঠাকুর মশাই চলে যাও। সনাতন গিন্নি উৎকণ্ঠায় ঘুম আসছিল না। এত রাতে তো হবার কথা নয়। রাত প্রায় 3:30 বা 4টে। সনাতন বাড়ি ফিরলেন। গিন্নি জিজ্ঞেস করলেন, এত দেরি হলো যে? সনাতন বললেন, আরে বলো না, মামদবতের পাল্লায় পড়েছিলাম। গিন্নি বললেন, সে কি গো, কি ভয়ঙ্কর কাণ্ড! সনাতন বললেন, পরে সব বলবো, আগে পুকুরে ডুব দিয়ে শুদ্ধ হয়ে আসি। ইতিমধ্যেই আষাঢ়ে পুবের আকাশে হালকা আলোর আভাস দেখা যাচ্ছিল। গল্পটি 4-এর দশকের একটি আংশিক সত্য কাহিনী, যেটি লেখকের বাবার মুখে শোনা। আমি ভয়ানকের একজন ক্যারেক্টার হিসেবে আপনাদের পড়ে শোনালাম। গল্পটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, মন্তব্য জানাবেন কমেন্ট বক্সে। আপনার জানা এবং আপনার জীবনে ঘটে যাওয়া কোনো রহস্যময় ভৌতিক ঘটনা থেকে থাকলে পাঠাতে পারেন আমাদের কাছে। লিংক পেয়ে যাবেন ভিডিওর ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে। ধন্যবাদ শেষ পর্যন্ত গল্পটি শোনার জন্য।